আমেরিকার মধ্যভাগের আয়োয়া রাজ্যের ছোট্ট শহর লরেন্স। চারিদিকে শুধু মাঠ আর কৃষিজমি, আর তার মাঝখানে ছোট্ট শান্ত গোছানো একটা জনপদ। বড় শহরের কোলাহল নেই, ব্যস্ততা নেই, মানুষজন কম, কিন্তু জীবন রয়েছে নিজের মতো, নিজস্ব ছন্দে। এই শহরেরই একটি বাড়ি থেকে প্রত্যেক দিন সকালে বেরিয়ে যায় রোজ। মেয়েটি সাদাসিধে, শান্ত স্বভাবের। যাওয়ার আগে পাশের বাড়ির বৃদ্ধাকে হাই বলে যাওয়া তার প্রত্যেক দিনের রুটিন। কিন্তু একদিন রোজ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বাড়ির ভেতর থেকে একটা ভারী শব্দ আসে, ধপ করে কিছু একটা পড়ার শব্দ। পাশের বৃদ্ধা শুনলেন, একটু ভাবলেন, হয়তো কোনো জিনিস পড়ে গেছে, এই ভেবে আর মাথা ঘামালেন না। একটু পরে সেই শহরেরই আরেকটা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এক বৃদ্ধ। দেখে মনে হলো কারোর জন্য অপেক্ষা করছেন, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও তার দেখা না পেয়ে সে নিজেই হাঁটতে হাঁটতে এলেন রোজের বাড়ির দিকে। বাড়ির সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকলেন, অ্যালভিন, কি করছো ভেতরে? পাশের বাড়ির বৃদ্ধা বললেন, রোজ কাজে গেছে অনেকক্ষণ আগে। বৃদ্ধ বললেন, রোজকে ডাকিনি, অ্যালভিনকে ডাকছি। বৃদ্ধা বললেন, সকাল থেকে দেখিনি তাকে। এই কথাটুকু শুনেই বৃদ্ধ আর দেরি করলেন না, বাড়ির পেছন দিক দিয়ে ঢুকলেন। আর ভেতরে গিয়ে দেখলেন একজন মানুষ মেঝেতে পড়ে আছেন, উঠতে পারছেন না, একা একা ছটফট করছেন। ইনি অ্যালভিন স্ট্রেইট, এই ছবির মূল চরিত্র। এই দৃশ্য দিয়েই শুরু হয় পরিচালক ডেভিড লিঞ্চের বিখ্যাত কালজয়ী সিনেমা দ্য স্ট্রেইট স্টোরি। আর আপনারা দেখছেন সিনে স্পিক। গল্পটি পুরোপুরি উপলব্ধি করতে হলে অ্যালভিন স্ট্রেইট এই মানুষটিকে চেনা দরকার, আর তাকে বুঝতে হলে যেতে হবে একটু পেছনে। বয়স ৭৩, কর্মজীবন কাটিয়েছেন আমেরিকান আর্মিতে। যুদ্ধ দেখেছেন, মৃত্যু দেখেছেন, কঠিন সময় পার করেছেন, কিন্তু বয়সের ভারে শরীর আর আগের মতো নেই। হাঁটুর সমস্যা, চোখের সমস্যা, আরও নানান সমস্যা। ডাক্তার বলেছেন ওয়াকার ব্যবহার করতে, ধূমপান ছাড়তে, যত্নে থাকতে। কিন্তু ছন্ন ছাড়া অ্যালভিন এর কোনোটাই মানেননি। দুটো লাঠিতে ভর করে হাঁটেন, সিগারেট টানেন, চলেন নিজের মর্জিতে। চারপাশের মানুষ যাই বলুক, তার নিজস্ব একটা মতামত আছে, সেটা থেকে তিনি নড়েন না। একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটাই চূড়ান্ত, যাকে বলে নিজের মতে অটল মানুষ। কিন্তু এই শক্ত মানুষটার একটা নরম জায়গা আছে, সেটা হলো তার মেয়ে রোজ। রোজ একটি বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে, একটু ধীরে বোঝে, একটু আলাদা। শহরের মানুষ তাকে নিয়ে নানান রকম কথা বলে, বোকা বলে, পাগল বলে, অক্ষম বলে। বাইরের পৃথিবী এই রকমই, যে একটু আলাদা তাকে সহজভাবে মেনে নিতে পারে না। কিন্তু অ্যালভিনের কাছে রোজ হলো তার সব কিছু, তার আলো, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মেয়েকে কষ্ট না দিয়ে তাকে সঙ্গে নিয়ে ছোট্ট লরেন্স শহরে তারা দুজনে দিন কাটায়। অ্যালভিনের সবচাইতে প্রিয় কাজ হলো তাদের বাড়ির সামনে লন পরিষ্কার রাখা। একটা পুরনো লন মাওয়ার আছে, ছোট্ট ট্রাক্টরের মতো দেখতে। মেশিনটা বারবার বিগড়ায়, কিন্তু মেকানিকের কাছে নিয়ে যান না, নিজেই ঠিক করেন। রাতে দুজনে বাইরে বসে আকাশ দেখেন, তারা গোনেন, বৃষ্টি হলে বৃষ্টি দেখেন। সহজ নিচু স্বরের একটা জীবন, এই জীবনটাই তাদের, এটাই তাদের পৃথিবী। কিন্তু এই সরল শান্ত জীবনে একদিন ঘটল ব্যতিক্রমী ঘটনা। এক রাতে দুজনে বাইরে বসে আকাশ দেখছিলেন, এমন সময় ঘরের ভেতরে ফোন বাজল। রোজ গেল ধরতে। অ্যালভিন তখনও বাইরে বসে আছেন, রোজের কথা ভেসে আসছে ভেতর থেকে। তারপর একটা নাম কানে এলো, লায়াল। নামটা শুনেই অ্যালভিনের চেহারা পাল্টে গেল মুহূর্তের মধ্যে। ইনি হলেন তার সহোদর ছোট ভাই। দুই ভাইয়ের মধ্যে ২০ বছর আগে একটা ঝগড়া হয়েছিল। কারণটা বড় ছিল না, রাগের মাথায় কিছু কথা হয়েছিল। মাঝখানে মদের নেশা ছিল, আর দুজনেই জেদি, দুজনেই হার মানতে নারাজ, পিছু হাঁটতে রাজি নয় কেউই।
আর সেই না সরা থেকে কখন যে 20টা বছর পার হয়ে গেছে কেউ টের পাননি। রোজ ভেতর থেকে এসে বলল, লায়াল আঙ্কেলের স্ট্রোক হয়েছে। অ্যালভিন কিছু বললেন না, কোনো প্রতিক্রিয়া নেই, শুধু অন্ধকারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রাতটুকু পার হলো নিঃশব্দে। পরদিন সকালে জীবন আবার স্বাভাবিক ছন্দে, প্রত্যেক দিন যেমন থাকে ঠিক তেমন, কিন্তু রোজের মুখে একটা ছায়া। রোজের নিজেরও একটা গোপন কষ্ট আছে। তার 3টে সন্তান ছিল, কিন্তু সে বিশেষ চাহিদা সম্পন্ন বলে চারপাশের মানুষ সব সময় বলে এসেছে রোজ মা হওয়ার যোগ্য নয়, সে সন্তান পালন করতে পারবে না। একবার বাড়িতে আগুনের দুর্ঘটনায় একটি শিশু আহত হলে সেটাকে কারণ বানিয়ে সবাই মিলে 3টে সন্তানকেই নিয়ে গেল রোজের কাছ থেকে। এরপর থেকেই রোজ সম্পূর্ণ একা হয়ে গেল। সেই রাতে অ্যালভিন রোজের পাশে বসলেন, অনেকটা সময় চুপ করে থাকলেন। তারপর ধীরে শান্তভাবে বললেন, রোজ, আমি জানি আমি কতটা জেদি মানুষ, তুমি জানো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি লায়ালকে দেখতে যাব। রোজ একটু অবাক হলো। এই মানুষটাকে সে কখনো নরম হতে দেখেনি। অবাক হয়ে প্রশ্ন করল, কিভাবে যাবে বাবা? অ্যালভিন বলল, একা, নিজে যাব। এইবার রোজ ভাবতে বসল, কারণ বাবা যদি তার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে 3টে বড় সমস্যা সামনে। 1, লায়ালের গ্রামে যাওয়ার কোনো বাস নেই, ট্রেন নেই, প্রায় 600 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম। 2, অ্যালভিনের চোখ দুর্বল, লাইসেন্স বাতিল হয়ে গেছে, গাড়ি চালাতে পারবেন না তিনি আইনত। 3, শরীরের অবস্থা, বয়স তার 73, হাঁটতেই কষ্ট, সেখানে এতটা পথ পাড়ি দেওয়া কেবল অসম্ভবই নয়, দুর্ভেদ্য। অথচ রোজ নিজেও যেতে পারবে না, তারও লাইসেন্স নেই। তাহলে উপায়? অ্যালভিন সেদিন কিছু বললেন না, শুধু বললেন কয়েক সপ্তাহের খাবার আর কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে। পরদিন সকালে ঘুম থেকে উঠে রোজ দেখল বাবা কার্ডবোর্ড এনে কিছু একটা বানাচ্ছেন। তারপর বাড়ির সেই পুরনো লন মাওয়ারের পেছনে সেই কার্ডবোর্ডের ছোট্ট ট্রেলারটা লাগিয়ে দিয়েছেন। রোজ বুঝল, বন্ধুরাও বুঝল, অ্যালভিন লন মাওয়ারের সেই ঘাস কাটার ছোট্ট মেশিনে চড়ে 600 কিলোমিটার পথ যাবেন একা। গাড়ি চালালে পুলিশ ধরবে, লাইসেন্স নেই, কিন্তু এই ছোট্ট মেশিনটা রাস্তায় চালালে কেউ আটকাবে না। পরের দিন ভোরবেলায় কিছু বলার আগে অ্যালভিন বেরিয়ে পড়লেন। বন্ধুরা পেছনে ছুটে এলেন, অ্যালভিন যেও না, এটা হবে না। কেউ বলল, তুমি একটা সীমানাও পার করতে পারবে না অ্যালভিন। কিন্তু অ্যালভিন কারোর দিকে তাকালেন না। 5 থেকে 10 কিলোমিটার গতিতে সেটুকুই যায় এই মেশিনে। হাইওয়ে ধরে চলতে শুরু করলেন। পাশ দিয়ে বড় ট্রাক ছুটে যায়, ঝড়ো বাতাসে মাথার টুপি উড়ে যায়। অ্যালভিন থামেন, টুপি কুড়িয়ে নেন, আবার চালু করেন। কখনো চালু হয়, কখনো আবার হয় না। ইঞ্জিন গরম হয়ে যায়, বারবার আবার চেষ্টা করেন, কিন্তু এবার আর কিছুতেই কাজ হলো না। শেষমেশ পাশ দিয়ে যাওয়া একটা গাড়িতে লিফট নিলেন তিনি। সেই গাড়িতে করেই ট্রাক্টর সহ ফিরে এলেন শহরে। বন্ধুরা দেখল, কেউ হাসল না, একটু দুঃখ পেল। রোজ দেখল বাবা নিরাপদে ফিরেছেন। হাঁফ ছাড়ল সে। সেই পুরনো লন মাওয়ার যেটা তার যাত্রা ভেস্তে দিয়েছিল, সেটাকে গুলি করে ধ্বংস করে দিলেন। তারপর সোজা ট্রাক্টর ডিলারশিপের দোকানে গেলেন। দোকানে বড় বড় চকচকে মেশিন, কিন্তু অ্যালভিন সেগুলোর দিকে ফিরেও তাকালেন না, কারণ বড় যন্ত্র চালাতে লাইসেন্স লাগবে। তিনি খুঁজলেন আর একটা পুরনো লন মাওয়ার, সেকেন্ড হ্যান্ড, সস্তায় পাওয়া যায় এমন। পেলেন, কিনলেনও। সেটাতে আবার ট্রেলার লাগালেন, সব কিছু গোছগাছ করলেন এবং আবারও রওনা দিলেন। এইবার হাইওয়ে পার হলেন, এমনকি শহরের সীমানাও পেরিয়ে গেলেন। সেই বন্ধু যে বলেছিল একটা সীমানাও পার হতে পারবে না, সে থ হয়ে তাকিয়ে রইল। নর্মাল গতিতে যেই পথ 1 ঘন্টার, এই পথ পার হতে লাগলো সারাটা দিন। কিন্তু অ্যালভিন তাড়াহুড়ো করলেন না। রাতে কাঠ কুড়িয়ে আগুন জ্বালালেন, বিশ্রাম নিলেন। রোদ উঠলে আবার চলতে শুরু করলেন।
তৃতীয় দিনে এলভিন হাইওয়েতে এক তরুণী মেয়েকে দেখলেন, যে কিনা লিফটের জন্য হাত নাড়াচ্ছে, অথচ কেউ তাকে সাহায্য করছে না। এলভিনের ট্রাকটার পাশ কাটিয়ে গেল। মেয়েটি হাত তুলল। এলভিন একটু হেসে পেরিয়ে আসলেন, কারণ তার গাড়িতে জায়গা আর গতি কোনোটাই নেই। কিন্তু সন্ধ্যায় যখন একটি জায়গায় ক্যাম্প করতে বসলেন, সেই মেয়েটি এলো। বলল সারাদিন তাকে কেউ লিফট দেয়নি। এলভিন বলল, এসো, বসো, কিছু খাবে? হাতের কাছে যা ছিল দিলেন। আগুনে গরম করে মেয়েটা খেলো। তারপর চুপ করে আগুনের দিকে তাকিয়ে রইল। এলভিন বেশি কথা বলার মানুষ নন, কিন্তু মেয়েটার চোখে মুখে যেই ভার, সেটা তিনি টের পেলেন। প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছিলে? মেয়েটি চুপ। কি হয়েছে, বলবে? তখন মেয়েটি ধীরে ধীরে সব বলল। সহজ স্বীকারোক্তি। বয়ফ্রেন্ড ছিল, সম্পর্ক ছিল, প্রেগনেন্ট হয়ে গেছে, পরিবারকে বলতে ভয়, মারবে, কেউ বুঝবে না, আর তাই ভেবেই বাড়ি ছেড়ে চলে এসেছে। এলভিন কোনো বক্তৃতা দিলেন না, রাগ করলেন না, উপদেশও দিলেন না সরাসরি, শুধু নিজের গল্প বলতে শুরু করলেন। বললেন, কত বছর আর্মিতে কাটিয়েছেন, তারপর বিয়ে, সংসার, 14টা সন্তানের মধ্যে 7 জন বাঁচেননি, বাকিরা দূরে দূরে সংসার করছে। কাছে আছে শুধু রোজ। রোজ একটু আলাদা, কিন্তু তার কাছে সে অমূল্য, সারা পৃথিবী যাই বলুক। তারপর থামলেন একটু, তারপর বললেন, জানো, আমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল সবাই মিলে ক্যাম্পিং করতাম। একটা একটা করে কাঠি দিতাম, বলতাম ভাঙো, সবাই সহজে ভাঙত। তারপর সব কাঠি একসঙ্গে বেঁধে দিতাম, বলতাম এইবার ভাঙো, কেউ পারত না। পরিবার হলো এই রকম, একা থাকলে জীবন সহজেই ভেঙে যায়, কিন্তু একসঙ্গে থাকলে কিছুই ভাঙানো যায় না। তুমি যা করেছো সেটা একদমই ঠিক করনি। পরিবার রাগ করবে, কাঁদবে, হয়তো প্রথমে মারতেও চাইবে, কিন্তু তোমাকে ঘৃণা করবে না কখনো। ফিরে যাও। মেয়েটি কিছু বলল না। সেই রাতটা সেখানেই থাকলো। কিন্তু পরদিন সকালে এলভিন উঠে দেখলেন মেয়েটি আর নেই, কিন্তু একটা জিনিস রেখে গেছেন। অনেকগুলো আলাদা কাঠি একসঙ্গে বেঁধে একটা ছোট্ট বান্ডিল করা। এলভিন বুঝলেন মেয়েটি কথাটা মনে রেখেছে, সে ফিরে যাবে। ঠোঁটের কোণায় ফুটে উঠল একটা হাসির রেখা। তারপর এগিয়ে গেলেন তার সঙ্গীর দিকে, চালু করলেন ইঞ্জিন। শুরু হলো নতুন দিনের যাত্রা। আরও কিছুদিন চলার পরে রাস্তায় একদল সাইক্লিস্ট দেখলেন, দল বেঁধে চলেছে এক শহর থেকে আর এক শহরে। এলভিনের বেশ ভালো লাগলো, উৎসাহিত হলেন, হাত নাড়লেন, ডাকলেন, কিন্তু কেউই বিশেষ পাত্তা দিলেন না। পাশ কাটিয়ে চলে গেল সবাই। কিন্তু সন্ধ্যায় একটা জায়গায় যখন ক্যাম্প করতে বসলেন, দেখলেন সেই সাইক্লিস্টরাও পাশেই ক্যাম্প করছেন। তারা এলভিনকে দেখল, চিনল, এগিয়ে এলো, হাততালি দিল, প্রশ্ন করল, আপনি এই ট্রাক্টর নিয়ে কোথায় যাচ্ছেন, কোথা থেকে আসছেন? এলভিন নিজের কথা বলল। শুনে স্বাভাবিকভাবেই সবাই অবাক হয়ে গেল। একজন একটু থেমে জিজ্ঞাসা করল, আপনার বয়স হয়েছে, ধীর হয়ে গেছেন, পাশ দিয়ে সব কিছু দ্রুত চলে যায়, এটা কেমন লাগে? প্রশ্নটা শুনে এলভিন একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, বয়স হওয়ার ভালো দিকটাও আছে অনেক, কিন্তু একটা জিনিস আমি মেনে নিতে পারি না, সেটা হলো যৌবনের কথা। যখন তোমার কাছে সময় থাকে, শক্তি থাকে, তখন বুঝতে পারো না সেটার দাম কতখানি। বুড়ো হলে বসে বসে সেই দিনগুলোর কথা মনে পড়ে, কত কিছু করতে পারতাম, করিনি, এইটাই সবচেয়ে কষ্ট দেয়। সেই রাতটা এলভিনের সাইক্লিস্টদের সঙ্গে ভালোই কাটল। পরদিন আবার পথ ধরলেন একা। চলতে চলতে হঠাৎ একদিন দেখলেন এক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছেন। এলভিন বুঝলেন তার গাড়ির ধাক্কায় একটা হরিণ মারা গেছে। মহিলা হাউমাউ করে বলছেন, 20 বারেরও বেশি হয়েছে এরকম। আমি হরিণ ভালোবাসি, কিন্তু আমার গাড়িতেই সব সময় মারা পড়ে। এলভিন শান্ত গলায় বললেন, এটা দুর্ঘটনা, আপনার কোনো দোষ নেই, আপনি যান। মহিলা চলে গেলেন। এলভিন মৃত হরিণটার দিকে তাকালেন। তার নিজের খাবার প্রায় শেষ। সেই রাতে হরিণের মাংস রান্না করলেন, পেট ভরে খেলেন, আর হরিণের শিং ট্রাক্টরের সামনে লাগিয়ে রাখলেন।
এরপর আবার সেই লক্ষ্যে পৌঁছবার তাগিদে যেতে হবে আরও অনেকটা পথ। কিন্তু হঠাৎ পথে এলো একটা বড় বিপদ। একটা এলাকার রাস্তা খানিকটা ঢালু, গতি বাড়ছে। এলভিন চেষ্টা করতে লাগলো আটকানোর, কিন্তু পরক্ষণেই বুঝলেন ট্রাক্টরের ব্রেক কাজ করছে না, মেশিন গড়িয়ে যাচ্ছে, থামানো যাচ্ছে না। মনে মনে প্রমাদ গুনলেন বৃদ্ধ। সামনে একটা জায়গায় তখন ফায়ার ড্রিলের মহড়া চলছে। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছেন। হঠাৎ তারা দেখলেন একটা ট্রাক্টর গড়িয়ে আসছে। সবাই আতঙ্কিত, কিন্তু নিয়তির কৃপায় ট্রাক্টরটা একটু কাত হয়ে থেমে গেল সেকেন্ডের মধ্যে। তাদের মধ্যেই একজন ছুটে আসলো বৃদ্ধের দিকে। লোকটির নাম ড্যানি। এলভিনকে দেখলেন, সব শুনলেন। ট্রাক্টর দেখে অবাক হয়ে গেলেন। বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, আপনি কোথা থেকে আসছেন? এলভিন বললেন, লরেন্সের নাম। শুনে ড্যানির চোখ বড় হয়ে গেল। এতটা পথ এই মেশিনে? বৃদ্ধের মুখে সব কথা শুনে প্রস্তাব দিলেন, আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকুন। কিন্তু এলভিন তাতে রাজি হলেন না। বললেন, বাড়ির ভেতরে থাকবো না, বাইরে ক্যাম্প করব। ড্যানি হাসলেন, তবে প্রতিবাদ করলেন না। বাইরে একটা ছাউনি করে দিলেন। সেই রাতে প্রথমবারের মতো এলভিন রোজকে ফোন করলেন। রোজ ফোন ধরতেই কেঁদে ফেলল। অনেক দিন সে বাবার গলা শোনেনি। বলল, বাবা, আমি তোমাকে অনেক মিস করি। এলভিনের গলাও একটু ভারী হয়ে গেল, কিন্তু চাপলেন, প্রকাশ করলেন না। বললেন, রোজ, আমার সোশ্যাল সিকিউরিটি চেকের নাম্বারটা একটু বলো তো, টাকা প্রায় শেষ। রোজ খুঁজে বের করে দিল। পরদিন ড্যানির পরিচয় করিয়ে দেওয়া দুই ভাই মেকানিক এলো গাড়ি ঠিক করতে। তারা নিজেরা সব সময় ঝগড়া করছিল। এলভিন দেখলেন। কাজ শেষে বিল মেটানোর সময় এলভিন বললেন, তোমরা দুই ভাই ঝগড়া করো, আবার কাজও করো, এটাই তো আসল। আমার একটা ভাই আছে, 20 বছর কথা নেই, বড় কোনো কারণ নেই, শুধু জেদ। কিন্তু বয়স হলে বোঝা যায়, ভাইয়ের মতো সম্পর্ক পৃথিবীতে আর হয় না। সময় নষ্ট করো না। কথাটা শুনে দুই ভাই চুপ হয়ে গেল। ড্যানির এলাকায় আরও একজন ছিলেন, এলভিনের মতোই বৃদ্ধ, প্রাক্তন সৈনিক। তিনি দেখা করতে এলেন। বললেন, একটু বের হবেন, বারে বসি। এলভিন বললেন, আমি 20 বছর ধরে মদ ছুঁই না, কিন্তু সঙ্গ দিতে পারি। বারে গেলেন দুজন। এলভিনের সামনে 1 গ্লাস দুধ, বৃদ্ধের সামনে বিয়ার। কথায় কথায় উঠে আসলো হারানো শৈশব, সৈনিকদের জীবনের ইতিহাস। দুইজনই এখন জীবনের শেষ প্রান্তে কত কিছু দেখেছেন, কত মানুষ হারিয়েছেন। আর তাতেই এলভিনের মুখ থেকে বেরিয়ে এলো এক সত্যি, যা তিনি আর কাউকে বলেননি। যুদ্ধের সময় তার দলে কোচ নামে একটা তরুণ ছিল, বয়সে কম কিন্তু সাহসী। ছেলেটি বহুবার এলভিনের জীবন বাঁচিয়েছেন। এক রাতে এলভিন জঙ্গলের অন্ধকারে নড়াচড়া হতে দেখলেন। ভাবলেন শত্রু ঢুকেছে, সময় নষ্ট করলেন না, গুলি করলেন। কিন্তু পরদিন সকালে দেখলেন সেই ছেলেটার মাথায় গুলি লেগেছে, কোচ মরে পড়ে আছে। নিজের হাতেই মেরে ফেললেন তাকে। সেই অপরাধ বোধ থেকেই মদ ধরেছিলেন বছরের পর বছর। তারপর একদিন ছেড়েছেন, কিন্তু সেই কষ্ট, সেই ভার এতদিন বুকের ভেতরে চাপা দিয়ে রেখেছিলেন। আজকে এই বৃদ্ধ সৈনিকের সামনে প্রথমবারের মতো তিনি প্রকাশ করলেন। বৃদ্ধ কিছু বললেন না, শুধু হাতটা রাখলেন এলভিনের কাঁধে। কিছু কথা থাকে যেটা শুনলেই বোঝা যায়, জবাব দিতে হয় না। আরও কয়েকদিন চলার পরে একটা সমাধি ক্ষেত্রের পাশে ক্যাম্প করলেন এলভিন। সেখানকার পাস্টর এলেন নতুন অতিথির সঙ্গে দেখা করতে, হাতে একটু খাবার। বললেন, একা বসে থাকতে দেখলাম, মনে হলো একটু কথা বলি। দুজনের কথা হলো। পাস্টর জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন? এলভিন বললেন, লায়ালের কথা। পাস্টর থামলেন, বললেন, লায়াল স্ট্রিট? তাকে চিনি, হাসপাতালে একবার দেখেছিলাম। এলভিন একটু চমকালেন, কেমন আছেন তিনি? পাস্টর বললেন, একবারই দেখা হয়েছিল, তারপর আর দেখিনি।
এলভিন কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর সব বললেন। ছোটবেলার কথা, দুই ভাইয়ে কত কাছাকাছি ছিলেন, আকাশ দেখতেন একসঙ্গে, তারা গুনতেন, স্বপ্ন বুনতেন একদিন সারা পৃথিবী ঘুরবেন। তারপর বড় হলেন, ঝগড়া হলো, রাগ ছিল, মদ ছিল, জেদ ছিল, আর কখন যে 20টা বছর কেটে গেল। বললেন, আমার শান্তি দরকার ফাদার। তার হাত ধরে মাপ চাইতে চাই, আবার পুরনো দিনে ফিরতে চাই। জানি না সম্ভব কিনা, কিন্তু যেতে চাই। পাস্তর চুপ করে শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমেন। যান, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। পরদিন সকালে এলভিন ভাইয়ের গ্রামে পৌঁছলেন। কত পথ পার হয়ে, কতদিন একা, কত বাধা। কাছের একটা দোকানে থেমে এক বোতল বিয়ার কিনলেন। এত পথ পার করেছেন, এক মুহূর্ত উদযাপন করলেন। তারপর ঠিকানা খুঁজতে খুঁজতে এগিয়ে গেলেন, কিন্তু কাছে আসতে আসতে মনের মধ্যে ভার জমতে লাগলো। কত বছর দেখা নেই, কি বলবেন, কিভাবে শুরু করবেন? লায়াল যদি দরজা না খোলেন, যদি মুখ ফিরিয়ে নেন? আর ঠিক সেই মুহূর্তে ট্রাক্টর থামল। ঢালু পথে ইঞ্জিন হাঁপিয়ে পড়েছে। এলভিন বারবার চালু করার চেষ্টা করলেন, হলো না। পাশ দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ চাষি, বড় ট্রাক্টরে। এগিয়ে এলেন, জানতে চাইলেন কি হয়েছে। থেমে গেছে। বৃদ্ধ চাষি মাথা নাড়লেন, শান্তভাবে বললেন, এই রাস্তাটা একটু ঢালু, ইঞ্জিন কখনো কখনো হাঁফিয়ে যায়, একটু সময় দাও, থামো, তারপর আবার চেষ্টা করো। জীবনেও এরকম হয়, মনে হয় আর পারবো না, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু একটু থামলে, একটু সময় দিলে আবার চলা শুরু হয়। এলভিন একটু বসলেন, বড় নিঃশ্বাস নিলেন, তারপর আবার চেষ্টা করলেন। এইবার ট্রাক্টর চালু হলো, তারপর আর থামল না। থামলো একটা কাঠের বাড়ির সামনে। এলভিনই থামালো। বাড়িটা ছোট্ট, নির্জন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এলভিন নামলেন, লাঠিতে ভর করে ধীরে ধীরে এগিয়ে গেলেন দরজার কাছে। ডাকলেন, লায়াল। নীরবতা। আবার ডাকলেন, লায়াল। ভেতরে কোনো শব্দ নেই। বুকের মধ্যে একটা আশঙ্কা, তবে কি কিছু হয়ে গেছে? এতটা পথ এসেও কি দেরি হয়ে গেল? তারপর ভেতর থেকে একটা শব্দ হলো, ধীরে ধীরে খুলে গেল দরজা। লায়াল বের হলেন। স্ট্রোকের পরে শরীর নুয়ে পড়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন এলভিন, 20 বছর। দুই ভাই মুখোমুখি, কোনো কথা নেই, শুধু দুটো বুড়ো মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছেন, চোখে জল। কত কথা ছিল বলার, এত বছরের জমানো সব কথা, কিন্তু এই মুহূর্তে কোনো কথাই বলার প্রয়োজন অনুভব করলেন না কেউই, কেবল তাকিয়েই থাকলেন। লায়াল ধীরে ধীরে সামনে এলেন, ট্রাক্টরটা দেখলেন, সেই পুরনো মেশিন, ধুলোয় মাখা, পথের পর পথ পার হয়ে ক্লান্ত। বললেন, এই গাড়িতে চড়ে এতটা পথ এলে আমাকে দেখতে? এলভিন কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। লায়ালের চোখ ভিজে গেল, এলভিনেরও। দুই ভাই একসঙ্গে মাথা তুললেন, আকাশের দিকে তাকালেন। আকাশ ভরা তারা, ঠিক যেমন ছোটবেলায় দেখতেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। দ্য স্ট্রেট স্টোরি দেখতে বসলে মনে হয় কোনো বড় ঘটনা নেই, কোনো বিস্ফোরণ নেই, কোনো নাটকীয় মোড় নেই। কেবল একজন বৃদ্ধ মানুষ একটা ছোট্ট মেশিনে চড়ে আস্তে আস্তে চলছেন। পথে মানুষের সঙ্গে কথা হচ্ছে, আকাশ দেখছেন, বৃষ্টিতে ভিজছেন, কিন্তু স্ক্রিনে যখন ভেসে ওঠে দ্য এন্ড শব্দটা, তারপর কালো হয়ে নিভে যায় সব আলো, তখন বুকের মধ্যে একটা অদ্ভুত ভার জমে। এলভিন স্ট্রেট বলেননি যে তিনি মহৎ মানুষ, বলেননি যে তিনি সাহসী, বলেননি যে তিনি ঠিক কাজ করেছেন, শুধু বুঝেছিলেন আর দেরি করা যাবে না, ভাইকে দেখতে হবে, নিজে যেতে হবে, নিজের মতো করে। আমাদের জীবনেও এই রকম কেউ না কেউ থাকে, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো মানুষ
যার সাথে কথা বন্ধ হয়ে রয়েছে। বছরের পর বছর নেওয়া হয় না কোনো খবর, বড় কোনো কারণ ছাড়াই। শুধু জেদ, শুধু অভিমান, শুধু সময়ের ভারে থেমে গেছে কত সম্পর্ক। এলভিন সেই ভার নামিয়ে রেখেছেন একটা পুরনো ট্রাক্টরে চড়ে। বয়স হলে বোঝা যায়, কিছু কথা না বললে আর বলা হয় না, কিছু দেখা না হলে আর দেখা হয় না। তিনি বুঝেছিলেন, আর বুঝতে পেরেই বসে থাকেননি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন। পরের বার আরেকটা গল্প নিয়ে আসব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখুন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে হলেও। There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave.